শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। বরাবরের মতোই আমাদের উপস্থিত থাকেন নারী বন্ধুরা, কারণ আড্ডাটা নারীদের নিয়ে, কথাগুলো নারীদের নিয়ে, এবং দারুণ দারুণ বিষয় নিয়ে কথা বলি। যেমন আজকের বিষয়টা সাহসী শক্তি। আসলে সাহস যদি না থাকে, শক্তি কোত্থেকে আসবে? কখনো ভয় করতে নেই, পিছিয়ে যেতে নেই। তাহলে অবলম্বনটা কি? সাহস। সাহসটা সব কিছুতে দরকার। জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগেও মানুষের সাহস থাকে। অনেক মানুষ ভেঙে পড়ে। ক্যান্সারের মতো রোগ জানে, মরণ ব্যাধি, যদিও এখন আর এটা নাই মরণ ব্যাধি, তারপরেও জানে যে এতবার একটা রোগ, আমি বাঁচব না। কিন্তু আবার অনেককে দেখি ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে যায়। তার মানে সাহস, সাহসী শক্তি। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আড্ডা দেব অনেকক্ষণ। থাকুন আমাদের সাথে। এরপর জুমে অনেকে চলে আসবে আমাদের আড্ডায়। সেখানে তো আরও মজার গল্প হবে, আড্ডা হবে। চলে যাচ্ছে আমাদের মূল আড্ডায় স্টুডিওর অতিথিদের সাথে। শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। পরিচয় করিয়ে দিচ্ছি, লামিয়া ইয়াসমিন, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জি, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি লামিয়াকে তুমি করেই বলবো, কারণ লামিয়া আমার স্কুলের ছোট বোন। আমি আর আপনি করে ওকে বলতে পারছি না। এরপরে আছেন হাসিনা আফরোজ খান, প্রিন্সিপাল, সেন্ট লরেন্স স্কুল অফ জুয়েলস। শুভ সন্ধ্যা আপনাদের দুজনকে এবং আমন্ত্রণ। ভীষণ ভালো লাগছে আজকের এই আড্ডায় আপনাদেরকে পেয়ে, এবং একটা সুন্দর একটা সময়, বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকালটা ভালো লাগে যতক্ষণ একটু অল্প বৃষ্টি হয়, কিন্তু অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এটা আমাদের জনজীবনে ভীষণ একটা কষ্টই নিয়ে আসে। তারপরেও বর্ষা ঋতুটা আমাদের ভীষণ প্রিয়। বর্ষার অনেক গান, কবিতা। আমার প্রিয় ঋতু কিন্তু বর্ষা। আচ্ছা লামিয়া, শুরুতে তোমার কাছেই যাচ্ছি। তুমি তোমার পরিচয়টা দাও এবং পাশাপাশি কি করছো ছোট করে একটু বলো, যারা সামনে বসে আছে শুনতে চায়। আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি নেক্সাস টেলিভিশনকে আমাকে আজকের এই লেডিস ক্লাব নারীদের আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি লামিয়া ইয়াসমিন, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজসেবা অধিদপ্তরে আমি হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, আমাদের একটি প্রোগ্রাম রয়েছে। আমাদের সমাজসেবা অধিদপ্তরের প্রায় 54টি প্রোগ্রাম রয়েছে। এই 54টি প্রোগ্রামের ভিতরে একটি হচ্ছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। এই প্রোগ্রামটা আমি আমার ডেস্ক থেকে দেখছি। বাহ, দারুণ একটা কাজের সাথে তুমি জড়িয়ে আছো। কঠিন কাজ এবং কিন্তু ভালো লাগার একটা মানবিক কাজ। হ্যাঁ, এবং অনেক দায়িত্ব, ভীষণ দায়িত্ব। ওই গল্পে আসবো, এখানে অনেক সাহসের ব্যাপারও আছে অবশ্যই। ভীষণ। আমি ছোট করে আপনার নামটা বলছি, আফরোজ আপা। হ্যাঁ, আপনার জায়গাটা নিয়ে একটু বলুন। আপনিও একটা ভীষণ সুন্দর একটা জায়গায় আছেন এবং খুব দায়িত্বের একটা জায়গায় আছেন, মানুষ গড়ার কারিগরের একটা জায়গায় আছেন। একসময় যে জায়গাটা আপনি ছিলেন, স্টুডেন্ট ছিলেন, এখন আপনি স্টুডেন্টদের সামনে দাঁড়িয়েছেন। এরকম কি স্বপ্ন দেখেছিলেন যে আপনিও একদিন এরকম শিক্ষকতা করবেন? হ্যাঁ, একটা মনের স্বপ্ন ছিল। সেটা হচ্ছে, যেহেতু আমার বাবা এবং মা দুজনেই শিক্ষক, তো ওই ছোটবেলায় যখন বাচ্চারা হাঁড়ি পাতিল নিয়ে খেলে, তখন দেখা যেত যে আমি টিচার সেজে খেলছি। আচ্ছা, তো ডেফিনেটলি ভিতরে যেমন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সেরকম ছিল হয়তোবা। তো একসময় দিন যেতে থাকলো, আস্তে আস্তে সেগুলা মানে আউটবার্স্ট হচ্ছিল আর কি। তারপর তো দেখা গেল যে এই লাইনেই চলে এলাম সামহাউ। আপনার প্রফেশনে শিক্ষকতা দিয়ে না এর আগে অন্য কিছু করতেন? না, আমার প্রফেশনটা শুরুটাই হয়েছে শিক্ষকতা দিয়ে। কত বছর ধরে করছেন? আমি আগে টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার হিসাবে আমার মানে শুরু করেছিলাম, জয়েন করেছি। হ্যাঁ, যখন আমি টিচার্স ট্রেনিং কলেজে, মানে দুজনেই বিসিএস ক্যাডার? না, আমার হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমার প্রাইভেট ছিল ইয়েতে, টিচার্স ট্রেনিং কলেজে। তো ওইটা জাস্ট মানে স্টুডেন্ট লাইফটা শেষ করেই আমি জয়েন করেছিলাম তখন।
তো সেই সময়টা আস্তে আস্তে পার হয়ে তারপরে দেখা গেল যে না আমি টিচিংয়ের দিকে, আর দেখা গেল যে আমি ইংলিশ মিডিয়ামের দিকে আচ্ছা, আর কি আচ্ছা। ওটা তো ঝুঁকে গেলাম গভর্নমেন্ট জব somehow। ছিল, তাই না? হ্যাঁ, তারপরে চলে গেলাম একদম ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চলে গেলাম, ওখান থেকে আস্তে আস্তে তারপর দেখা গেল যে এই পর্যায়ে এই পর্যায়ে এখানে থিতু হয়ে গেছেন। হ্যাঁ, কেমন থিতু হয়ে এনজয় গেছি। করছেন? এটাই জীবন, মাঝে মাঝে মনে হয় এটাই জীবন আসলে। মনে পড়ে যখন আপনি ওই সামনের বেঞ্চে আপনি বসতেন, সেরকম কোন সেই স্মৃতি মনে হয় অনেক কিছু, ওদের দুষ্টুমি দেখলে, ওদের ক্লাস বাঙ্ক করা দেখলে, এগুলো দেখলে কিন্তু অনেক কিছু মনে হয়ে যায় যে আমারও তো এইরকম দিন সবগুলোই দোষ ছিল। না, এগুলো বয়সের এক একটা। ভালো লাগে দুষ্টুমিগুলো, ভালো লাগে এখন মনে হয় যে বাচ্চাগুলো যদি এখন দুষ্টুমি না করে তাহলে বড় হয়ে তো গল্প করার কোনো সাবজেক্ট সেই, পাবে না, কাজে করুক না দুষ্টামি। অনেক আমার টিচাররা এসে বলে, মিস ওই বাচ্চাটা একটু এরকম, ওই বাচ্চাটা একটু এরকম। ঠিক আছে, করতে দেন, দুষ্টামি তো করবেই, ওরাই তো করবে, সেই। করুক, তাহলে ওরা। কিন্তু আমরা খুব শাসনে মানুষ হয়েছি। না, একটু আমরা তো কিন্তু কপট- সেখানে কপট রাগ দেখাই, সেখানে একটা ইয়ে হ্যাঁ। ছিল, শাসন হলে আমরা কিন্তু প্রজাপতির মতো হ্যাঁ, উড়ে বেরিয়েছি। সেটাই, আমাদের খোলা সেই মাঠ স্বাধীনতাটা পেয়েছি, তো ছিল। সৌন্দর্য ছিল, খোলা জায়গা ভালোবাসা পেয়েছি, ছিল। অনেক প্রত্যেকটা কিছু। স্টেজের কিন্তু একটা সৌন্দর্য আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, লামিয়া, সেটাই তোমার ছিল। কাছেই চলে আসছি। তোমার যে কথা বলছিলে, যে জায়গাটা তুমি আছো, যে আসলে যে সাহসী নারীর শক্তি, এর কিন্তু আসলে বিকল্প নেই। কারণ একজন নারী প্রথমে কিশোরী কৈশোর পার হয়ে যৌবনে চলে আসে, একটা সময় সে বিয়ের পিঁড়িতে বসে, বিয়ে হোক না হোক, মানে নারীদের অনেক রকমের দায়িত্ব, তারপরে Struggle হ্যাঁ করতে হয় মা অনেক। হওয়া, হ্যাঁ সন্তানের মা হওয়া, পাশাপাশি যে চাকরি করে তার পরিবার, একটা অনেক চাপ থাকে একজন নারীর। Step by এবং step। সেই সেখানে একজন নারীর সাহসের ভীষণ দরকার, যে পিছিয়ে পড়লে চলবে না, হ্যাঁ, কারণ তার অনেক দায়িত্ব। তো তোমার জায়গাটা নিয়ে একটু তোমার কি ক্যারিয়ার এখান থেকে শুরু, এই জব? হ্যাঁ, এখান থেকে শুরু আমার ক্যারিয়ার। এবং নিশ্চয়ই তোমার অনেক জায়গায় পোস্টিং হয়েছে। 26 বছর। এবং শুরুটা যদি বলি তাহলে আমার ফার্স্ট পোস্টিং ছিল ঠাকুরগাঁ, এবং তখন আমি আনম্যারিড ছিলাম। তো বোঝাই যাচ্ছে যে আমার বাড়ি হচ্ছে দক্ষিণে, আর ফার্স্ট পোস্টিং ছিল উত্তরে, একদমই উত্তরে। তো খুব ভয় পাচ্ছিলাম, খুব নার্ভাস ছিলাম তখন। কালচারও একদম এপিটোপি। হ্যাঁ হ্যাঁ, একদমই। তো তখন এই যে যেটা আজকের যেটা বিষয়, যে সাহসী নারীর শক্তি, আসলে এই সাহসটুকু না থাকলে মনে হয় পারতাম না। সেই শুধু ঠাকুরগাঁ গিয়ে সেখানে জয়েন করে চাকরি শুরু করলাম, একাকী শুরু করেছি, এবং সেখান থেকে আজকে এই পর্যন্ত। এবং এমন জব একটা যে তোমার ঘন ঘন ছুটি নেই, না, ছুটিও খুব লিমিটেড। ছুটিও লিমিটেড। আসা যাওয়ার পথ তখন কিন্তু এই না, যমুনা সেতু এখনকার মতো এত স্মুথ ছিল না। হ্যাঁ হ্যাঁ, অনেক কঠিন ছিল। অনেক সময় লাগতো। ওখান থেকে ঢাকা বাসে আসতাম, তারপরে এখান থেকে আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আমি লঞ্চে বরিশাল যেতাম। তো একটা লম্বা সময় আমাদের লাগতো। 2 রাত 2 দিন চলে যেত। হ্যাঁ হ্যাঁ, চলে যেত। হ্যাঁ, যে কারণে আমার ছুটিও ওরকম নেওয়া হতো না, নিতে পারতাম না। তো শুরু থেকে আসলে বলা যায় যে স্ট্রাগলই করেছি, এবং স্ট্রাগল করি আজকে 26 বছর পার করেছি চাকরি জীবনে। তো ভালো লাগা আছে, কিছু মন্দ লাগাও যে নেই তা না, অবশ্যই এটা থাকে, প্রতিটা মানুষের জীবনেই থাকে, তা আমারও আছে। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে। সেই মন্দ লাগাগুলো তুমি তো সাহসের সাথে পার করেছো। অবশ্যই সাহসের সাথেই মানে এটা মোকাবিলা এখনো করতে হয়, এখনো করতে হয়, এখনো করতে। আজকে যে এখানে এসেছি এটাও সাহস নিয়ে এসেছি। সেই একদম সরাসরি ক্যামেরার সামনে কি প্রশ্ন করবে, কি উত্তর দেব, সবাই এরকম ভয় পাচ্ছে। আচ্ছা, কি প্রশ্ন করবেন আমাকে? আমি বললাম কোনো প্রশ্ন না, এটা একটা আড্ডা, একটা ড্রয়িং রুমের একটা নারীদের একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম। তার কিছু না বলা কথা, বা এই যে আপনাদের কাছ থেকেই, তোমাদের কাছ থেকে অনেকে অনেক কিছু শুনে তারাও শিখছে, তারাও সাহস তৈরি করছে। এবং অনেককে আমি দেখেছি যে এত সাহসী, তারা একেবারে জিরো থেকে উঠে এসেছে, এবং সেটার একমাত্র অবলম্বনই হচ্ছে আসলে সাহস, শক্তি। এটাই আপনার কাছে যাচ্ছি আফরোজা, কিছু জীবনের সাহসের গল্প করেন, যে আসলে এমন একটা পর্যায়ে গেছেন যে ভেবেছিলেন যে না, এখানেই শেষ, বা ছেড়ে দিতে হবে, কিন্তু কিন্তু কোনো একটা সাহস বলতে যে নিজের সাহস সেটা বলি না, আছে না, কোনো এক সময় বাবা বলেছে যে এটা করলে এটা হবে, কোনো এক সময় মা, বড় ভাই, বা কোনো শিক্ষক, এরকম আমাদের কিন্তু একজনের পর একজন ছায়া আছে আমাদের জীবনে, যারা আমাদেরকে সাহসী হতে সাহায্য করেছে।
আমার গল্পটা তো আমার পুরো গল্পটাই কিন্তু সাহসের। শুনি। যেটা হচ্ছে গিয়ে বাবা মার কাছে তো সব মেয়েরাই প্রিন্সেস। সেই লাইফ পার হয়ে যখন বিয়ে হলো, বিয়ের পরে তারপর দেখা গেল আবার তখন থেকে একটুখানি জবে ঢুকলাম, যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করতো জব করা। তারপরে জবে ঢুকলাম, দুজনেই খুব এনজয় করতাম ব্যাপারটা। তারপরে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হলো, এক বাচ্চা ধরনের কাচ্চা মানে কটা বাচ্চা একটা কাচ্চা? ছেলে একটা মেয়ে। আচ্ছা, বাচ্চা কাচ্চা, বুঝতে পেরেছি। তারপরে আস্তে আস্তে এগুচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি, আমি অবশ্য আনফর্চুনেটলি বলা ঠিক হবে না, যেটা আল্লাহর ইচ্ছা যেটা হয়েছে, আমার হাজব্যান্ড এক্সপায়ার করেছেন 2016-এ। যখন উনি এক্সপায়ার করলেন তখন তো আসলে ভেবেছিলাম যে শেষ, জীবন এখানেই শেষ। তখন আমার ছেলেটা ওরা ক্লাস কতটুক তখন আমার বাচ্চারা? ছেলেটা তখন ক্লাস 9-এ পড়ে, আর মেয়েটা তখন ছোট। খুবই কঠিন বয়স ছেলেটার। সেখান থেকে সাহস, কিছু হবে না, একটু সময় নেন, সমস্যা নেই। হ্যাঁ, সেটা আমার ছিল। মনে হয় সেখান থেকেই আপনার একটা সাহস তৈরি হয়েছে, যে বাচ্চা অন্তত সন্তানদের দিকে তাকিয়ে, জি। যে না, ওদের ওদের তো সন্তান এবং দায়িত্বটা বাবা আমাদের। মা, হ্যাঁ, মনে হতো যে বাবা মার জন্য হলেও আমাকে সাহস যোদ্ধা হবে। একটু সময় নেন। হ্যাঁ, আসলে আজকে যে জায়গাটা আপনি এসেছেন, বাচ্চারা বড় হয়ে গেছে, 2016, 10 বছর ধরে যুদ্ধটা। আবার আসবো গল্পে। লামিয়া আপা, ওনার মন খারাপ, একটা তুমি একটা গান গেয়ে ফেলো। লামিয়া, এমন একটা গান গাও মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, গাও, তুমি যেটা আচ্ছা। গাইছিলে গাও। আমি একটা গান করছি, আশা করি সবার ভালো লাগবে। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। আ আ কোনো দিন যদি আসে আমি নাই গো পাশে, সেদিন বলো অবশেষে প্রেম থাকে বিশ্বাসে, প্রেম থাকে বিশ্বাসে। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। আ বাহ, দারুণ। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গানটি আমার হ্যাঁ, খুব প্রিয় খুবই একটি গান, বিখ্যাত গানটা, খুব ভালো ভীষণ লাগে বিখ্যাত। গানটি আসলে। আমরা একটু ছোট্ট বিরতিতে যাই, আবার ফিরে আসব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আজকে আমাদের এই গল্পটাই তাই, কঠিনকে ভালোবাসা। যে কঠিনকে ভালো না বাসতে পারে তার জয়ী হওয়াটা একটু কঠিনই হয়ে যায়, আরও বেশি কঠিন। সেই গল্পে আবার ফিরে যাচ্ছি,
আফরোজা আপা, আপনি বলতে বলতে ইমোশনাল হয়ে গিয়েছিলেন, এটাই স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক, হতেই পারে। তো একটু তো হালকা হয়েছেন, এখন একটু বাকি গল্পগুলো শুনতে চাই, কারণ আপনার একটা 10 বছরের একটা যুদ্ধ, 2016 আজকে 2026, একেবারে 10 বছর। তারপরে আসলে বাচ্চাগুলো ছোট। জীবনটা তো সেই সময় মনে হচ্ছিল যে থেমেই যাবে, তারপর ধীরে ধীরে নিজেকে শক্ত করলাম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে। আমার আব্বা, উনি যদি টিভিতে যারা দেখছেন, ময়মনসিংহ শহরে আফরোজ খান স্যার বলতে বিদ্যাময়ী স্কুলের টিচার আমার আব্বা ছিলেন, এবং অনেক জনপ্রিয় একজন টিচার ছিলেন, এবং এখন ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুল নামে একটা বিশাল স্কুল আব্বা চালাচ্ছে। তো আব্বাকে সবাই মোটামুটি চেনেন। তো আব্বা ছিলেন আমার পাশে, আমার পেছনে সব সময়ই। আমার হাজব্যান্ড মারা যাওয়ার 3-4 মাসের মধ্যে আমি যে স্কুলটাতে আছি সেই স্কুলের টিচার ছিলাম, আমি সিনিয়র টিচার ছিলাম, ফিজিক্স ম্যাথসের টিচার ছিলাম। তারপর ও এক্সপায়ার করার 3 মাসের মাথায় আমার শ্বশুর এক্সপায়ার করলেন। উনি আর কি এই এটা নিতে পারেননি। তারপর তো আমি একদম মানে শ্যাটার্ড, 2 ছেলে মেয়ে। তারপর স্কুল থেকে হঠাৎ করে আমাকে বলা হলো যে আপনাকে প্রিন্সিপাল করা হচ্ছে। আমি তো খুব অবাক যে না, আমি তো আসলে জবই আর কন্টিনিউ করব না, আমি এখানেই আমার শেষ, আমি আর জব কন্টিনিউ করতে পারবো না, আমি খুব ডিজাস্টারের মধ্যে আছি, এখন আমার পক্ষে আর কিছুই করা সম্ভব না। তখন স্কুলের যে মালিকানায় যারা ছিলেন, ডিরেক্টর সাহেব ছিলেন, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে চাকরিটা এখন আপনি ছাড়বেন না, এখন আপনার চাকরিটা আরো বেশি দরকার। ফাইন্যান্সিয়াল তো আছে, সেটা ছাড়াও মানুষ, সেটা ছাড়াও যে মন মরে যাবে, আপনাকে এখন জবটাতে থাকতে হবে এবং আপনি প্লিজ না করবেন না। তো সেই কথাটা আমি সাথে সাথেই আমার আব্বার সাথে আমরা খুব মানে যা কিছুই হয় আব্বার সাথে শেয়ার করি। তা আব্বাকে সাথে সাথে আব্বাকে সাথে সাথে জানালাম যে আব্বা এরকম। তো আব্বা তখন বললো যে তোমাকে কি এই কথাটা বলছে যে প্লিজ আপনি না করবেন না? আমি বললাম যে হ্যাঁ, ঠিক এই সেন্টেন্সটাই বলেছে। আব্বা বলে মা না করো না, আমি তোমার পেছনে আছি, তুমি জয়েন করো। ওই শুরু আবার, এখন এই অবস্থায় আছি। যাক, কিছু কিছু কথা মানুষকে কিন্তু অনেক সাহস তৈরি করে। খুব 2-1টা শব্দ, বেশি না কিন্তু, এই যে প্লিজ না করবেন না, এবং হুবহু আপনার বাবাও শুনতে চেয়েছেন যে ঠিক এই শব্দটাই বলেছি, এবং এই যে প্লিজ না করবেন না, মানে এটা এক ধরনের সম্মান জানিয়ে, একটা মানসিক একটা সাহস দিয়ে এটাই বলা। যে ভালো লাগলো যে আপনি সেই জায়গাটা সাহসের সাথে ধরে রেখে দেখেন, সবই তো চলেছে, সন্তানরা বড় হয়েছে, পড়ালেখাতে থাকলে সামনে আগানো যায় না, একদম লামিয়া, একদমই যায় না। সেই মনের শক্তিটা ছিল। আব্বা ছিলেন সাথে। গান কি তখনই ছেড়ে দিয়েছেন আপনি? গান আসলে গান ওই ছোটবেলাতেই করতাম আর কি। তারপর একটু পারবেন গান গাইতে? ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। কেঁদে কেটে তো গলার অবস্থা, কিছু হবে না। আমরা কি একটু লামিয়ার সাথে গল্প করবো এই ফাঁকে, না আপনি রেডি? না, অসুবিধা নেই। আচ্ছা, শুরু করেন। আপনি একটু আগে যে গানটা গাইলেন ওই সুরটা কিন্তু ব্রেনে ঢুকে গেছে। আমি গান গাইতে চাচ্ছি, মনে হচ্ছে ওই সুরটাই আবার এটা হয়, গানিয়ে হয়, একজন গাইলে গুনগুন করে। যাই হোক, এখন ঠিক আছে, দুঃখ না থাকলে। আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের একটা গান গাইছি, যেটা আমার হাজবেন্ডের খুব পছন্দের ছিল গানটা, ওটাই গাচ্ছি। তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, বাজায় এ গানে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যাই, তোমায় পেয়ে যাই।
তোমাকে শোনাতে এ গান গেয়ে যাই, তোমাকে শোনাতে। আমি কুহু তুমি শৌখিন ফাগুন, আমি কুহু তুমি শৌখিন ফাগুন, তুমি সুরের পূজারি হোমের আগুন, ধূপে জ্বলে জ্বলে, ধূপে জ্বলে জ্বলে তোমাকে চেয়ে যাই, তোমাকে চেয়ে যাই। তোমাকে শোনাতে এ গান গেয়ে যাই, তোমাকে শোনাতে এ গান গেয়ে যাই। বাহ, খুব ভালো লাগলো ভীষণ। আপনি অনেক ভালো গান করেন, কিন্তু চর্চা করলে পারেন, কারণ একটা ভীষণ কঠিন গান গেয়েছেন। সুর, এটা সুর কিন্তু খুব কঠিন। খুবই ভালো লাগলো। আবার শুনবো গান, গল্পে গল্পে যদি চলে আসে। হ্যাঁ, এবং সত্যি কথা বলি যে গান এমন একটা জিনিস, নিজে নিজে নিজেকে গান শোনানো যায়। আর সেটা তো নিজের জন্য। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এত সুন্দর গান করেন, আপনার সবাইকে বঞ্চিত করা ঠিক না। হ্যাঁ, গান গাবেন, গান শোনাবেন। আর আপনি যে জায়গাটা আছেন ওখানে আপনার অনেক কলিগরা আছে, অনেক কিছু আছে, গাবেন। এটাও একটা মনের সাহসের, এটাও কিন্তু একটা সাহসের খোরাক। হ্যাঁ, গানটাও কিন্তু। লামিয়া, তোমার কিছু গল্প শুনতে চাই। তোমার পরিবার, বাচ্চা কাচ্চা বলেছে, এক ছেলে এক মেয়ে। তোমার বাচ্চা কাচ্চা কি আছে বলো, তোমার পরিবার নিয়ে একটু বলো। সেখানে তো একটা সাহসের গল্প আছে নিশ্চয়ই। অবশ্যই, অবশ্যই আছে। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়ে দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। আর আমার হাজব্যান্ড ও সরকারি জব করে, এনবিআরে আছে। আচ্ছা। আর আমার যেটা আসলে সাহসের যে বিষয়টা, সেটা হচ্ছে যে যদি একদম ছোট থেকে শুরু করি, ছোটবেলা থেকে বরিশালের মেয়েরা তো একটু সাহসী, অনেকে বলে ডাকাত। তুমি ডাকাত না তো? না, আমার একটু সাহস বরাবরই কম ছিল। সেই যাই হোক, মানে ছোটবেলা থেকে আসলে মানে পড়ালেখার পাশাপাশি গানটাকে আমি খুব খুব ভালোবাসতাম। আপনিও জানেন যে ছোটবেলা থেকে আমরা খেলাঘর করতাম। খেলাঘর দিয়েই কিন্তু আসলে মূলত ওখানে সবকিছু শেখা যে অ্যাক্টিভিটিস গুলো। এবং আপনার মনে আছে কিন্তু, আপনার কাছে কিন্তু আমি একটা নাচও শিখেছিলাম। আমার এখনো মনে আছে। কি নাচ বলো তো? একটা উপজাতি একটা নাচ ছিল, কি ইল্লা বিল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। চাইরে এরকম একটা নাচ শিখেছিলাম, তো আমার এখনো মনে আছে সেটা। আর যেটা হচ্ছে যে ছোট থেকে গান শিখি। গানের যদি উৎসাহর কথা যদি বলি, তাহলে বলবো যে আমাদের মা খালা, বিশেষ করে আমার খালারা, আমাদের বরিশালের প্রত্যেকটা বাসায় মোটামুটি আমার মনে আছে হারমোনিয়াম, তবলা, গিটার, এটা থাকতোই। আর মেহমান আসলেই গানের একটা আসর বসবে, গানের আসর বসবে একদম। তো তখন থেকে একটু একটু করতাম, ভালো লাগতো। স্কুল লাইফেও একটু করেছি, কলেজ লাইফেও করেছি। তো আমার এক মাসিমা ছিলেন, তার কাছে মূলত আমার হাতে খড়ি ছিল। তো এই আপার জীবনের মতো আমার জীবনেও একটা মানে দুর্ঘটনাই বলবো আছে, যখন খুব লাইফটা খুব সুন্দরভাবে যাচ্ছিল। এবং আমার বাবা, উনি গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন। তো 1993-তে আমার আব্বা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তো মারা যাওয়ার পরে যেটা হলো যে আমার আম্মা খুব ভেঙে পড়েন। ভেঙে পড়ার পর আম্মা, যখন আমরা আবার হারমোনিয়াম যখন ধরলাম, যখন একটু ইয়ে হলাম, আম্মা স্ট্রেট বললেন যে এ বাসায় কোনো গান বাজনা হবে না। হ্যাঁ, কেন হবে না? প্রতিবেশীরা ভালো বলবে না, বাবা নেই, প্রতিবেশীরা ভালো বলবে না। তো যাই হোক, বললো যে এটা আর করতে হবে না। তো ওই মাঝপথে আসলে থেমে গিয়েছিল। এর পরবর্তীতে আপনি আমার ছোট বোনকেও চিনবেন, নুসরাত ফৌজিয়া সারা, ও কিন্তু নাচতো। এবং আমাদেরকে বেশি উৎসাহ দিত আমাদের বড় বোন, আচ্ছা, নীলা। তো আমার বড় বোন খুব উৎসাহ দিত। আমার ছোট বোন, আমরা যখন গান বন্ধ করে ফেলি বা আমাদের কালচারাল অ্যাক্টিভিটি যখন বন্ধ করে ফেলি, তারপর আমার বড় বোন কিন্তু এই যে সাহস যেটা
আজকে যেটা আলোচনা হচ্ছে, এই সাহসটা খেলাঘর নিয়েই করতে কিন্তু নিলা। হ্যাঁ, তো সাহসটা নিয়েই কিন্তু আমার ছোট বোনকে, ওর খুব ইচ্ছা ছিল যে সে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নেবে, তো যে জন্য ওকে খুব ইন্সপায়ার করতো করে ও যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, আমার ছোটো বোন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নাচে দুবারই পেয়েছে, কিন্তু এরপর বন্ধ করে দিয়েছে। যে যেটা মানে ওই যে আপার যেটা বলছিল যে আমাদের আসলে এই ট্র্যাজেডিগুলো অন্যরকম, একটা ফ্যামিলির উপর দিয়ে যে কি যায় এটা আসলে সেই। যার যায় সেই বুঝে, যার যায় সেই বোঝে। যার যায় সেই বুঝে। তো বন্ধ হয়ে যায়। এরপরে যখন পড়ালেখা শেষ করলাম, যখন জবে ঢুকলাম, এই অধিদপ্তরে যখন ঢুকলাম, তো আমার মনে আছে যে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশনে তখন আমাদের এলাকারই আমাদের এক বড় ভাই ছিলেন, উনি জানতেন যে আমি গান করি। তা আমাদের যখন ওরিয়েন্টেশনের শেষে যখন কালচারাল প্রোগ্রাম হলো, উনি আমাকে মোটামুটি জোর করেই বললেন যে না, তোমাকে গান করতে হবে। আচ্ছা, এই তো শুরু হলো এই তোমার। আবার শুরু করলাম। তখন সবাই খুব উৎসাহ দিল এবং খুব প্রশংসাও করলো তখন, যে তখন আবার নতুন করে শুরু করলাম। বাহ। এই যে সাহসটা, এই সাহস সঞ্চয় করে যে আবার শুরুটা করা, এটা আসলে এই বয়সে এসে এবং এখনও খুব একটা পারি না, যেটা প্র্যাকটিসের জায়গা থেকে যদি বলি ওটা করতে পারি না, তারপরও কিন্তু মন থেকে এটা মানে এটা আসলে বলবো যে ব্লাডে কিছু জিনিস থাকে না, ঠিক সেরকম এটা আমার একটা প্যাশন। এই প্যাশন থেকেই কিন্তু আমার এই গানটাকে ধরে আসলে রাখা। কাজের হ্যাঁ, পাশাপাশি হ্যাঁ। একটা কিছু থাকলে না মনটা ভালো মনটা থাকে। ভালো লাগে। মনটা ইভেন ভালো আপনার যখন মনটা যখন খারাপ লাগে না, তখনও কিন্তু গান গাইতেই ভালো লাগে। একদম, গান হ্যাঁ, গাইতে যেন ভালো আমার লাগে। আমার যখন খুব মন খারাপ হয়, আমি একটা রুমে ঢুকে আমি তখন কিন্তু একা একাই গান করি। ভালো, হ্যাঁ। ভালো একটা থেরাপি। একা একাই করি, আসলেই একা একাই করি, ভালো লাগে। কান্না না করে তখন বরং, এবং আরেকটা কথা বলে যে যখন বেশি মন খারাপ থাকে তখন মন খারাপের গান শুনতেও নেই, গাইতেও নেই। হ্যাঁ, তখন ঠিক বিপরীত জি। গানগুলো শুনতে হয়, নইলে মনে হয় কি যে ওই দুঃখগুলো মনে হয় সবই আমার। হ্যাঁ, ওটা ভিতরে ঢুকে যায় আর কি। তো ভালোই লাগলো যে ওই যে বললে যে তোমাদের অধিদপ্তরের একজন তোমাকে দিয়ে গান গাওয়ালো, সেটাই বললাম যে আমাদের জীবনের মনে করলে প্রতিটা পদে পদে এক একজন আমাদের এক একটা সাহসের বাণী শুনিয়ে দেন। হ্যাঁ, হয়তো আমরা ভুলে যাই, মনে রাখি না, ইচ্ছাকৃত না সেটা, কিন্তু একটা সময় এসে মনে হয় যে ওনার এই কথায় আমি এখানে এই কাজটা করেছি, ওনার এই কথা আসলে আমাদের জীবনে একজন না একজন কিভাবে যেন চলে আসে। হ্যাঁ, চলে আসে, সাহস right. এটাই জুগিয়ে দেওয়ার জন্য। সবকিছু আবার এখন যে মানে এখন যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, বিশেষ করে আমার হাজবেন্ড, তার কথা বলতেই হবে। মানে সাংসারিক, আপনি জানেন যে আমাদের আসলে আমরা যারা ওয়ার্কিং লেডি, আমাদের কিন্তু ওয়ার্কিং প্লেস দুটা। একদম একটা সারাদিন আমরা একটা জায়গায় থাকি, 9টা 5টা ছুটি নাই অফিস কোনো। করি। হ্যাঁ, ছুটি নেই। বাসায় ফিরে। এরপর বাসায় এসে কিন্তু আমাদের আরেকটা অফিস শুরু হয়ে যায়। অফিস শুরু হয়ে যায়। এই যে দুইটা অফিস সেখানে মেইনটেইন বেতন করে, নাই, সেখানে স্যালারি নাই। না স্যালারি উইদাউট স্যালারি, স্যালারি নেই, আবার তবে স্যালারি না থাকলেও আমি মনে করি সেখানে যে আছে দোয়া, আদর, ডিগনিটিটা ভালোবাসা, যদি থাকে সব আমাদের, আছে। যে হ্যাঁ এই যে এবং ইফোর্টটা ওখানে দিচ্ছে, ওটার জন্যই ফেরা। আচ্ছা, আমাদের গল্প আরো হবে, আড্ডা হবে, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। এই বর্ষাকালে না একটা গানের কথা খুব মনে পড়ছে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদলু দিনে। দারুণ একটা গান, ছোটবেলায় এই গানের সাথে আমি নৃত্যও করতাম। এই গান তো কখনো পুরনো হয় না, মানে ভীষণ বর্ষাকালে কিছু গান, কিছু কবিতা, এগুলো মনে পড়তেই থাকে। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ে। যাচ্ছি সেই গল্পই এখন। লামিয়া আফরোজ আপা, একটু আগে আমরা অফ স্ক্রিনে নানা রকমের গল্প করছিলাম, কিছু সাহসের গল্প করছিলাম। তো আপনার কাছে আমি প্রথমে আসি, যে বাচ্চাদের নিয়ে যে কাজ করছেন, ওদের তো চাইল্ড সাইকোলজির কিছু ব্যাপার আছে। আমরা অনেক সময় যেটা করি যে আমরা আমাদের মতো করে, আমাদের বাবা মারা যেরকম করতো যে তাদের মতোই হতে হবে, আসলে যেটা জেনারেশন গ্যাপ আছে এটা কিন্তু বুঝতে চাই না, এটা বুঝতে হয় আসলে। এবং এখনকার বাচ্চাদের কাছে তো পৃথিবীটা খোলা, হাতের মুঠে একেবারে, ওরা সব জানে। ওদের যে ওয়ে সেই অফ জায়গাটা থিংকিং, আপনারা কি করেন আপনি? ওদের বাপনারা? ওয়ে অফ থিংকিং কিন্তু একেবারে আমাদের চাইতে একটু অন্য দিকে চলে গেছে। আসলে আমরা যেভাবে বড় হয়েছি ওরা তো সেভাবে বড় হচ্ছে না, অনেক বেশি সেনসিটিভ কিন্তু আমাদের বাচ্চাগুলো। আমার কাছে আমি পজিটিভলি বলতেই পছন্দ করি, অনেকেই জেনজি নিয়ে অনেক কিছু বলে, অনেক নেগেটিভ কিছু,
হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু হচ্ছে অনেক এগুলো কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, কিছু মানে কিছু মানুষ ধরেই নেয় যে জেনজি মানেই হচ্ছে কিশোর গ্যাং বা টিকটকার সামথিং লাইক দ্যাট, কিন্তু আসলে তো তা না। ওটা গুটি কয়েক কিছু বাচ্চা হয়তো বা আছে, আমাদের সময়ও কি ছিল না? ছিল তো, এরকম বখাটে ধরনের ছিল। সবসময় এবং ছিল। আমাদের সময়ে কিন্তু এই কিশোর গ্যাং না থাকলেও মনে আছে পাড়ায় পাড়ায় কিন্তু মারামারি আমরা হতো। হতো মাস্টার কি বলতাম। আপনাদের বরিশালে কি হতো? আমাদের ময়মনসিংহে হতো, আমার মনে বরিশালে আছে। দুটো পাড়া ছিল বিখ্যাত, কাউনিয়া রোড এবং ময়মনসিংহে হতো আলীকান্দা, কিন্তু, হ্যাঁ। মারামারি হতো। সেই একই জিনিস কিন্তু না, ওইটাই নতুন মোড়কে এরকম হ্যাঁ, কিশোর ধরনটা গ্যাং পাল্টেছে। ধরনটা পাল্টেছে। এখন ওরা আরো বেশি ডিজিটালাইজড হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো তো আমাদের থাকবে, এটা ছিল, আগেও ছিল, এখনো আছে, সেই ব্যালেন্সটা থাকবেও। কিভাবে হ্যাঁ, করেন বা কিন্তু ওদেরকে এই ব্যালেন্সটা কিভাবে এক্স্যাক্টলি আমাদেরকে counseling সেই করেন? একটা কঠিন জায়গায় আমাদেরকে থাকতে হবে। এবং আমাদের সেই, আমি মনে করি যে আমাদের যে জেনারেশনটা আছে, আমাদের বিশাল বড় দায়িত্ব এই বাচ্চাগুলোকে টেক কেয়ার করা। এবং ওরা মেইনলি আপনার কাছে কি চাইবে, শুধু আপনার কাছে আপনি দেখবেন অ্যাটেনশন চাইবে। একদম। ও শুধু দেখতে চাইবে মাকে আমার দিকে তাকালো, আমি ড্রেসটা পরলাম, মাকে আমাকে পছন্দ করলো, এইটা খেয়াল করবে ওরা। আর বেশি কিছু কিন্তু ওরা চাইবে না। এবং আমি ওদের একটা জিনিস এত পছন্দ করি যে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে, কালোকে কালো বলতে ভয় পাই। ওদের কিন্তু সেটা নাই, একদম না, দেখবেন ওরা পরিষ্কার। সাদাকে সাদাই বলবে, একেবারে পরিষ্কারভাবে সাদাকে সাদা কি বলবে। ভাববে, কি মনে করবে, ডাজন্ট ম্যাটার। একদমই। হ্যাঁ, কোনো কিছুই ম্যাটার করে না ওদের কাছে। তো এই জিনিসগুলোকে আমরা যখন আপনার একটু খেয়াল করে দেখবেন, যখন একটা আমি কালকে বসে বসে ভাবছিলাম যে একটা মানি প্ল্যান্ট যখন আমরা প্ল্যান্ট করি না, সেটা লম্বা হতে থাকে, লম্বা হতে থাকে, তারপর ডালটা আশ্রয় ঝুলে খোঁজে। যায়, ঝুলে যায়, আবার আমরা একটু জড়িয়ে clip দিয়ে দেই। একটু জড়িয়ে দেই, সে একটু দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেই। যায়। আমি ধরলাম না, ও এদিক সেদিক করে তার ইচ্ছা মানুষের মতো জীবনটা ছড়িয়ে তাই, গেল। একদমই। মানুষের এই যে পরিচর্যা। কিশোর বয়সটা হচ্ছে এটা, আপনি ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে দিবেন, দেখবেন নাইসলি ও দারুণ বললেন, পথটা আসলে খুঁজে তাই, পাচ্ছে। পরিচর্যা। পরিচর্যা, সবকিছুই হ্যাঁ, পরিচর্যা। কিন্তু এমনি এবং ছেড়ে দেন, সময় ও মতো কিন্তু- পরিচর্যা। ও কিন্তু বড় হচ্ছে, কিন্তু ওর প্রপার ওয়েতে বড় হচ্ছে না। একদম। এটাই আমার এই কাছে গাছের একটা মজার গল্প আছে, পরে বলছি। লামিয়া, তোমার কাছে যাই। কাজে ওদেরকে এইভাবে আমরা আর কি নারিশ করি, যাতে তাদের মনের কথাগুলো আমাদের সাথে বলতে পারে ফ্র্যাঙ্কলি, সেটাই। এবং আমরা ওইভাবে ওদেরকে গাইডলাইন দিতে পারি। এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের স্কুলে। এটা ভালো লাগলো যে আজকে যারা সেটের সামনে বসে আছেন তারাও জানেন যে আসলে বাচ্চাদেরকে শাসন নয়, শাসনটা থাকবে, কিন্তু ওটা বোঝা মানে অ্যাটেনশন বুঝতে দিতে দেয়া হবে, যাবে না, ভালোবাসতে attentionটা, হবে। সেটাই। ওদের সাথে কমিউনিকেশন গ্যাপটা হলেই Exactly, মুশকিল। লামিয়া, তোমার কথা বলো, তুমি কিছু সাহসের গল্প করতে চাচ্ছিলে তোমার চাকরি জীবনে, কিন্তু একটু গান শুনবো, কিন্তু কথা একটু কম বলে গান শুনবো। অবশ্যই। চাকরি জীবনে আসলে সাহসের গল্প যদি বলি, শুধু আমার ব্যক্তিগত সাহসের গল্প বললেই হবে না, যে একটু আগে আমি আলাপ যে করছিলাম। হ্যাঁ, তো ওইটুকু একটু শেষ করে নেই যে আমার পরিবারে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট উৎসাহ দেয়, এবং আমার জন্য আসলে একটা এনভায়রনমেন্ট আছে ফ্যামিলিতে, যে খুবই ভালো। আমি যে আমার জবের বাইরেও যদি আমি কিছু করতে চাই, বিশেষ করে যে গানটার কথা বললাম, এটা আমি চাইলেই করতে পারি। এটা একটা বড়, আমি মনে করি মানে যে তোমার আমাকে স্পেস বাধাটা তৈরি নেই, করে দেয়া, বাধাটা নেই, হ্যাঁ, এটাই হ্যাঁ, একটা ভালো এই যে লাগা। স্পেসটা তৈরি করে দেয়, এটা আসলে একটা সবার হয় না, যেটা আমি পেয়েছি। তো এই কারণে কিন্তু আমার এই যে সাহস কিংবা মনোবল, যেটা লামিয়া সাহসের আপার আরেকটা কথা আমরা মনোবল বলতে পারি, তাই না? লামিয়া আপার সাথে আমিও একটু যোগ করে দিই যে ওনার কথাটার সাথে সম্পূর্ণ আমি একমত। এক হচ্ছে যে বাবা মা ভাই বোন তো আছেই, তারপরেও আমি কিন্তু আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেই আছে, এবং এটা জয়েন্ট ফ্যামিলি। তো সেইখানে আমি যেহেতু আছি, দ্যাট মিনস ওরা আমার জন্য অনেক কমফোর্টেবল। আমি আজকে আসার পেছনেও ওদের খুব ইন্সপিরেশন ছিল। এটা কিন্তু আসলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি প্রিভিলেজড, যে হ্যাঁ, আমি এটা আসলে যে সাহসের পেছনে ইন্সপিরেশন পাচ্ছি। এই যে একটা আবহ, এটা একটা বিশাল সাহস বিশাল। সঞ্চয় করা, যে আমার অনেক কাজের পাল্টে জায়গায় গেছে কাজ আসলে। করা, আমরা হ্যাঁ। গতানুগতিক অনেক মন মানসিকতার কথা বলি, সেগুলো নেই, অনেক চেঞ্জ হয়েছে। সেটাই নারীরা তো কিছু। আসলে এখন সেটাই। আমি বলবো যে এখন অনেক অ্যাডভান্স, হ্যাঁ। এবং আপনি দেখেন, আপনি যদি আমাদের শ্রম বাজারের কথা চিন্তা করেন, তাহলে প্রায় 42% কিন্তু নারীরা কিন্তু কাজ করছে, যেটা কিন্তু আমাদের যে জিডিপি বলেন, সবকিছুতেই কিন্তু একটা বড় ধরনের নারীদের প্রভাব ভূমিকা পড়ছে। আছে। নারীদের যে একটা বড় ভূমিকা,
এটা একটা বড় বিষয়। আর এর বাইরে যদি আমি আমার দপ্তরের কথা যদি বলি, আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর একটা যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড এটা হচ্ছে নারীর এই যে সাহস, মনোবল, এটা বৃদ্ধির জন্য যে কত বড় একটা যুগান্তকারী একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা আসলে নারীর অবস্থানকে অন্য একটা মাত্রায় নিয়ে যাচ্ছে এবং অভ্যন্তরীণ অর্থনীতিতেও এটা একটা দারুণ যুগান্তকারী একটা পদক্ষেপ। আপনি দেখেন যে ফ্যামিলিতে যখন নারীর পায়ের নিচে যদি মাটি না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে কিন্তু দুর্বল হয়ে থাকে। কিন্তু যখন সে ফাইন্যান্সিয়ালি যখন সে একটু সাউন্ড থাকবে, হ্যাঁ, এবং সেটা যদি হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু একটা পারিবারিক যে মর্যাদা এটা কিন্তু অনেক বেড়ে যায়। এবং তখন কিন্তু আপনার ফ্যামিলিতে কোনো ডিসিশন বলেন কিংবা নারীর তার নিজের প্রতি যে নিয়ন্ত্রণ, যেটা আমরা বলি যে নিজের নিয়ন্ত্রণটাও কিন্তু সে নিজে তখন করতে শেখে, হ্যাঁ। এবং সিদ্ধান্ত, ফ্যামিলিতে যে সিদ্ধান্ত বা কন্ট্রিবিউশন যেটাই বলি না কেন, ইভেন আপনার ছেলে মেয়ে যে পড়ালেখার যে বিষয়টা, বিশেষ করে আমাদের লোয়ার ক্লাসের একটা থাকে যে ছেলেরা হয়তো বা পড়তে যাচ্ছে, মেয়েরা কিন্তু যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু এই যে এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা, এই জায়গাগুলো থেকে কিন্তু আমি বলবো যে যখন নারীরা মানে এগিয়ে আসছে বা আসবে, তখন কিন্তু তাদের যে মেয়েদের যে পড়ালেখার যে গুরুত্বটা, এটাও কিন্তু অনেক বেড়েছে। অবশ্যই এটা আরো বাড়বে। আমাদের জুমে দুজন বন্ধু চলে আসছে, একটু পরিচয় করিয়ে দিই, তারপর লামিয়া তোমার গান শুনবো। মিষ্টি আপা, হাসিনা আপা, শুভ সন্ধ্যা, অবশেষে এলেন আপনাদের। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, ভুলে গেছি আজকে বলতে, আমাদের এই জুম আড্ডায় কিন্তু যে কোনো নারীরা যুক্ত হতে পারেন। টেলিভিশন স্ক্রিনে জুম আইডির পাসকোড এবং জুম আইডি দেওয়া আছে, আপনারা যে কোনো নারীরা এভাবে চলে আসতে পারেন আমাদের সাথে আড্ডা দিতে। হাসিনা আপা কেমন আছেন? হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মিষ্টি আপা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, আজকের বিষয়টা নিয়ে কথা বলেন। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ আপু, অনেকদিন পর। সবাই ভালো আছেন? খুব ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? ছিলাম আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আর হচ্ছে আজকের যে বিষয়টা, এটা আমি অনেক ঝামেলা ছিল, তার মধ্যে একটু সময় বের করে বসলাম, মানে বিষয়টাই আমার অনেক ভালো লাগা। সেই আপনাকে দেখেই তো সাহসী মনে হয়, আপনাকে কিন্তু আমার দেখেই খুব সাহসী মনে হয় এই বোধহয় একটা লাঠি টাঠি নিয়ে চলে আসলেন। হ্যাঁ, আমার বাড়িটা গুছানো হয় না, আমি নতুন বাড়িতে উঠছি তো, এই যে জানালায় পর্দা টর্দা কিচ্ছু নাই, গুছাই উঠতে পারি না এখনো। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। তো যাই হোক, আমি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আজকের যে বিষয়টা আমাদের, এটা আমার নারীদের জন্য না খুব দরকার, একদম খুব দরকার নারীদের, যে একটু সাহস করে এগিয়ে যাওয়া, সাহস করে একটা কাজ শুরু করা। যেই কাজটা হচ্ছে আরো বসছি আজকে বলার জন্য যে এই নেক্সাস লেডিস ক্লাব, নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাব, জাকি আপা এত সুন্দর একটা নেক্সাস লেডিস ক্লাবের পুরো টিমটাকে অনেক ধন্যবাদ, যে নারীদের সাহস নিয়ে বিভিন্ন কাজে এগিয়ে যাওয়ার কি দারুণ একটা প্ল্যাটফর্ম যেটা। এবং এইখান থেকে যে কত নারীরা কত কাজে বের হয়ে গেছে নতুন করে, আমি বলবো যারা কিচ্ছু করতো না, ঘরে বসেছিল, এমনও মানুষ আছে যে এইখানে এসে এখানে বসে এখানে গল্প শুনে জুমে আড্ডা দিয়ে বা এখানকার মানুষগুলোর সাথে পরিচয় হয়ে অনেকে অনেক কাজ শুরু করেছে আপু। তারপরে হচ্ছে যেগুলাতে ছিল এগুলা অনেক এগিয়ে গেছে। তারপরে হচ্ছে ওখান থেকে ওরা অনেক বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পাইছে বিভিন্ন কাজের মাধ্যমে। এত এত সুন্দর সুন্দর কাজ এখান থেকে বের হয়ে আসছে, যেটা হচ্ছে কল্পনার বাইরে। এটা কখনো হয়তো নারীরা ভাবেই নাই যে বাংলাদেশে কোন একটা টিভি চ্যানেলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, যে সরাসরি নারীরা বসে, সেটা চিটাং হোক, কুমিল্লা হোক, দেশের বাইরে হোক, যেমন আমি নরসিংদীর পলাশ থানা থেকে যে ঢুকে কি সুন্দর একটা টেলিভিশনে কথা বলা যাচ্ছে, আমার মনের ভাবগুলো আমি প্রকাশ করতে পারতেছি। এবং এই যে সাহস করে একটা টিভি সেটের সামনে বসা কথা বলা, এটাও কিন্তু এখানে এসে অনেক নারীরা স্পষ্ট হয়েছে কথা বলা, বলতে পারছে। একদম আপনার সাথে সহমত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হাসিনা আপা, সত্যি কথাই বলেছেন, একদম মনের কথা বলেছেন। আপনি একাই 100, এখন কি করব, আরেকজনকে তো প্ল্যাটফর্ম দিতে হবে। মিষ্টি আপা কথা বলেন, আমি আর কথা বলছি না, আপনার কথা শুনি।
আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুভ আসসালাম। বিকেল, শুভ সন্ধ্যা। বর্ষ সন্ধ্যা। মুখর দিনে সবাইকে অনেক ভালোবাসা। নারীদের সাহস, আসলে হাসিনা আপা আমাদের মূর্ত প্রতীক। আমরা তাকে দেখে অনেক কিছু শিখি। তার সামনাসামনি যখন হই, এনার্জি যা গ্যাদার করি না মেমি আপু। আর তার চেয়ে বড় কথা, আসলে নারীদের সাহস বড় প্রয়োজন আপু। কেউ জন্মসূত্রে সাহসী হয়, কেউ বাস্তবার সাথে মুখোমুখি হয়ে সাহসী হয়। তো আমি খুব বেশি সাহসী ছিলাম না, কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে আমি দেখেছি আপু, ভীতুদের কোথাও কোনো স্থান নেই। আমাকে কেউ কখনো স্পেস দিবে না আপু। কেউ পিরিচে তুলে বলবে না, নাও দিস ইজ ইউর ওয়ার্ক। আমাকে সাহস করে প্রতিবন্ধকতা ডেঙ্গিয়ে আমাকে সামনে এগোতে হবে। তাই আমি নেক্সাস লেডিস ক্লাব চমৎকার প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাই, বোনেরা আমার, বন্ধুরা আমার, নারীরা আমার, তোমরা ভয় পেও না। তোমার এনার্জি, তোমার এডুকেশন তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সব সময় আল্লাহর পথে চলতে হবে, পরিবারকে সম্মান করতে হবে, আত্মীয় স্বজনকে বুঝে যেটা ঠিক সেটা করতে হবে আপু। মানুষের কথায় কিচ্ছু আসা যায় না, সাহস সঞ্চয় করতে হবে আমাদের, তাহলেই নারীরা এগিয়ে যাবে। কখনো ঘরে বসে থাকা যাবে না আপু। অনেক অনেক Thank you. ধন্যবাদ, খুব ভালো বলেছেন। আমাদের আরেকজন বন্ধু এসেছেন জুমে, ফিরে এসে সে গল্প হবে, আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসলে নারীকে সাহস জুগিয়ে দিতে হয় না, নারী নিজেই ফেস করতে করতে নারী সাহসী হয়ে যায় এবং নারী সুন্দর একটা মসৃণ পথ তৈরি করে নিতে পারে। ফিরে আসছি সেই আড্ডায়, সেই গল্পে। থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। ওই যে একই কথা রোজ বলবো, যখনই আমাদের আড্ডাটা জমে যায়, জুমের সব বন্ধুরা চলে আসে, তখনই আমাদের সময়টা ফুরিয়ে যায়, গল্প জমে থাকে। কি আর করা, সেইটুকু গল্প নিয়ে আমরা আড্ডায় মেতে উঠি। তবে আজকে যারা জুমের বন্ধুরা আছেন, আজকে এই বর্ষায় একটা কবিতা আমার একটু পড়তে ইচ্ছে করছে, না বললেও পড়ব। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। চমৎকার, বলতেই হবে, না বললে তো হবে না। প্রথমত হচ্ছে বর্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কণ্ঠে। ধন্যবাদ আপনাদের কাছে। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমাদের আরেকজন নতুন অতিথি এবং সে এখানে, হ্যাঁ নীলা আপা আমাদের এখানে উপস্থিত আছে। লামিয়া, লামিয়ার বড় বোন। নীলা আপা আমাকে শুনতে পাচ্ছেন? নীলা আপা আনমিউট করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। নীলা আপা, আচ্ছা শোনা যাচ্ছে না। কার সাথে তাহলে কথা বলবো আমি? হ্যাঁ নেলি আপা বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি আমি। আমাকে বলছেন? না, আমি মেমিকে বলছি। আচ্ছা নীলা আপার সাথে একটু কথা বলি, নেলি আপা আপনার কাছে ফিরে আসছি। হ্যাঁ নীলা আপা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। মেমি, আমি কিন্তু 83 ব্যাচ, হ্যাঁ সদরবাজ স্কুলের। তুমি ভালো আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার গল্প ভালো আছি শুনছিলাম। আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, কত সুন্দর একটি অনুষ্ঠান তুমি উপস্থাপনা করছো। বরিশালের মানুষ হিসেবে আমরা ভীষণ গর্বিত। অনেক ধন্যবাদ আপা। আজকের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে বলবেন, সাহসী হ্যাঁ, নারীদের ছোট্ট করে শক্তি। বলবো যে আমার ছোট একটি বোন, সাহসী বোনই আমি বলবো। জীবনের শুরুটাই ওর সাহসের। ঠাকুরগাঁয়ে সেই শিশু পরিবারে প্রথম যখন ওর পোস্টিং হলো, শিশুদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজসেবার মাধ্যমে, এর পরবর্তীতে ঢাকায় মানিকগঞ্জে তেজগাঁ শিশু পরিবারে, এবং আমাদের পরিবারের একজন সাহসী কন্যা যে অনেক গ্যাপের পরেও কিন্তু গান করে। হ্যাঁ, এবং এই সাহস যোগানোর উপস্থাপনা পেছনে করেছে। আপনার অনেক অবদান আছে,
তাও বলেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। তবে তোমার অবদানও কিন্তু কম নয় বরিশালে, কারণ তোমার যে একটা বিস্তৃতি ছিল, তাতে করে অনেকেই কিন্তু ভীষণ উৎসাহিত হতো। অনেক ধন্যবাদ আপা, দোয়ায় রাখবেন। হ্যাঁ, ভালো থাকবেন, অনেক ভালোবাসা আপনার জন্য। নেলি আপা, নাহিদা নেলি আপা, শুনতে পাচ্ছেন? নাহিদা নেলি আপা, শুনতে পাচ্ছেন? আপনার ইয়েটা আনমিউট করতে হবে নেলি আপা। কি একটা হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আবার আসছি, কথা শোনা যাচ্ছে না। আপনার কাছে, তোমার কাছেই যাই, বড় বোনকে দেখে, যে বড় বোন এত কথা বললো। হ্যাঁ, আসলে আমি একটু আগেও বলেছি যে আমার বড় বোন কিন্তু আসলে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে গেছে। উনি কিন্তু বাড়ির কিন্তু বড় বোন বা হ্যাঁ, বড় ভাবি এরা কিন্তু সেকেন্ড মাদার। ইয়েস, হ্যাঁ, এরা কিন্তু সেকেন্ড অবশ্যই। মাদার। এবং আমার বড় বোনকেও আমরা ছোট ভাই বোন যারা আছি, আমার বড় বোনের পরে আমরা 3 ভাই বোন, তো আমরা আসলে তাকে বলবো যে মায়ের পরেই তাকেই দেখি। একদমই মায়ের পরে। এবং এরকমই আরেকটা মা। সবকিছুতে কিন্তু আমাদের অসুখ বিসুখ হোক কিংবা আমাদের যে কোনো প্রয়োজনে এত পাশে এসে দাঁড়ায়, সব কিছুতে। হসপিটালে ডিউটি করা লাগুক কিংবা বাসায় কোনো কিছু লাগুক কিংবা কোনো মেহমান আসবে, মানে এত সাপোর্ট দেয় যে মানে এটা কল্পনার বাইরে। খুব 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 সাপোর্ট পাই। এবং সেও এটা আসলে ভাগ্য। সাহসী নারী, অসম্ভব সাহসী হ্যাঁ, আমি নারী। তাকে দেখেই মনে হচ্ছে সে অনেক এবং সাহসী। উনিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আছে, শিক্ষা অফিসার হিসেবে আচ্ছা, আচ্ছা, জব আচ্ছা। করছে। খুবই ভালো লাগলো, বলো। আমার ছেলে মেয়ে দুইটার কথা বলি, নালে বলবে আমাদের কথা কিছু বলো। আল্লাহ, খুব খারাপ হবে। হ্যাঁ, না তবে এটা সত্যি যে 10 বছর ধরে ওরা মায়ের পাশে, ওরা তখন কতটুকু ছিল, তাই না? ওদের গল্প তো আমার করতেই হবে। আমার ছেলেটা আছে এখন নিউ ইয়র্কে আছে, ও মাস্টার্স স্টার্ট করেছে, গ্রাজুয়েশন হলো ডাটা সায়েন্সে। আর মেয়েটা হচ্ছে নর্থ সাউথে 3rd সেমিস্টারে মাইক্রোবায়োলজিতে পড়ছে। এরকম কিন্তু আমার অনেক বড় সাহস। তাই তো, সাহস এবং শক্তি, এবং এই যে সেটাই শক্তি। দুজন যে ভালো জায়গায় পড়াশোনা করছে, একটা নিশ্চিন্ত যে এখন ওরা বাবা মা, আমি ছোট, আমাকে ওরা টেক কেয়ার একদম করে। এটাই বলতে চাচ্ছিলাম যে ওরা এবং এখন একটা বাবা মজার মা। বিষয় শেয়ার করি, যেমন ছোটবেলা যখন আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল, যখন রাস্তা পার হতাম, যখন আমি ছেলেকে বা মেয়েকে যখনই ওদের নিয়ে পার হতাম, ডান সাইড ওদেরকে রাখতাম, ডান সাইডে রেখে পার হতাম। খুব মজার বিষয় হচ্ছে মানে এখন ওরা বড় হয়ে যাওয়ার পর দেখি, মানে অটোমেটিক্যালি দেখি যে আমার ছেলের সাথে যাচ্ছি, সে আমাকে সেভ করে। একদম, এটা হ্যাঁ, সত্যি ও কথা। না আমাকে ওইভাবে রাখে, যে পাশ দিয়ে গাড়ি আসবে ওই পাশে আমাকে রাখে না। ছেলেরা একটু বেশি হ্যাঁ, শাসন তার করে মানে এবং কি আমি আগলে রাখে। কিন্তু এখন ওদের কাছে ছেলে মেয়ে হয়ে তা গিয়েছি। আমার ছেলেটাকে আমি অবশ্য দেখতে যাই বছর বছর, কিন্তু ছেলেটাকে অত কাছে পেলাম না, তো বাইরেই থাকলো। আর মেয়েটা তো বাবার মতো হয়েছে, প্রতিদিন ফুল নিয়ে আসে, ইউনিভার্সিটি থেকে ফেরার বাহ। পথে আমার জন্য ফুল নিয়ে আসে। এটা আমার অনেক বড় ভীষণ প্রাপ্তি। সুন্দর, ভীষণ অনেক সুন্দর বড় কথাটা, প্রাপ্তি। খুবই ভালো লাগলো হ্যাঁ। যে বাবার জায়গাগুলো ওরা ফিল আপ করছে। করছে, যে মাকে কিভাবে ভালো রাখা সেটাই, যায়। সেটাই। আসলে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যের দিকে অতটা খেয়াল করি না। হ্যাঁ, কিন্তু মানসিক এগুলোই স্বাস্থ্যটা হচ্ছে, ছোট ছোট স্বাস্থ্যটা হচ্ছে বিষয়গুলো সবচেয়ে বড় দিক। জিনিস। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। সবকিছু ভালো থাকবে। আমাদের এখানে মানসিক স্বাস্থ্যটা ভীষণ অবহেলিত এখনো সেটাই। অনেকটা। মানে একটা মানুষের, সে পুরুষ হোক নারী হোক, আজকে যেহেতু আমাদের নারীদের আড্ডা, আমি নারীর কথাই বলবো যে সবার জন্যই নারীদের আসলে চেঞ্জেস গুলো, না, নারীদের নারীর এগুলো ক্ষেত্রে অনেক আসলে বেশি, একটু হ্যাঁ। বেশি হয়, এবং মানসিক স্বাস্থ্যটাকে অবহেলা একটু বেশিই করা হয়। হ্যাঁ, এবং একটা মেয়ে তার পরিচিত আকাশ, পরিচিত পরিবেশ সবকিছু ছেড়ে ছুড়ে, এখন ছেলেরাও সব ছেড়ে ছুড়ে এক শহর থেকে আরেক শহরে চলে আসে। যাচ্ছে। সবই তো আমরা একেবারে হ্যাঁ, শেষের আমার দিকে চলে ছেলেটাও তো। এসেছি। আমি একটু জুমে, নার্গিসা আপা আপনি এসেছেন, আসলে কারোর সাথে আর কথা বলার সময় আজকে আর হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ নেলি আপা, ধন্যবাদ নীলা আপা, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর আমিও বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমরা বাড়ি ফিরতে ফিরতে গান গাইতে গাইতে যাওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে নারীদেরকেই বলছি, সাহস হারাবেন না। সাহস হারালে জীবনে অনেক কিছু আসবে, ভালো মন্দ সব কিছু আসবে, কিন্তু জীবন একটাই। এটা যদি মনে থাকে তাহলে সেই জীবনের পরিচর্যা করুন, জীবনকে ভালোবাসুন, সুন্দর থাকুন। আবারও দেখা হবে, কথা হবে, আড্ডা হবে সামনের কোনো আড্ডায়, লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। একটা গান গাইতে গাইতে আমাদের বাড়ি ফেরার কথা, কথা ছিল। শুরু করা যাক।
1 2 3 এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে